এই বাজারে কোনো কোনো কোম্পানিকে কখনো কখনো দেখে মনে হয় এই কোম্পানি বোধহয় জীবনের কিছু হবে না, কোনো দিন উঠবে না। তো সেই ভেবে হতাশ হয়ে অনেকে এই কোম্পানি থেকে বিদায় নেয়। আসলে ঘটনাটা জীবনের মতোই। জীবনে একটা সময় আসে হতাশা, প্রচণ্ড হতাশা, তারপরে শুরু হয় নতুন করে জীবনের মোড়। আজকের এই গল্পের যে নতুন মোড়টা এলো, সেই মোড়টা নিয়ে কিন্তু গল্পটা তৈরি করব। গল্পটা একেবারেই গল্প, সত্যি গল্প, কারণ গল্পটাই আস্তে আস্তে আমাদেরকে আমাদের যে ওয়েলথ, সম্পদ, সেটাকে কখনো 2 গুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ করে দিচ্ছে। গোটা জীবনটাই তো গল্প। আর সেই কারণের জন্য জীবনের এই গল্পের মধ্যে একজন ক্লায়েন্টের কথা বলবো, যে ক্লায়েন্টটা এমন পরিস্থিতি হয়েছিল যে আমার কাছে এসেছিল। আমি শুরু থেকে শুরু করা ভালো, কিছুদিন আগে আমার কাছে এসেছিল এবং এসে আমার কাছে বলছিল যে এই মুহূর্তে একটা সময় গেছে আমার, যে সময়টা প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে। তারপর একটা ভালো সময় আমি দেখেছিলাম, যে সময়টার মধ্যে স্বপ্ন দেখা শুরু করেছিলাম অ্যারাউন্ড 42-43 বছর বয়সে। কিন্তু হঠাৎ করে সব কিছু পাল্টে গেল যখন শেয়ার বাজারের দিকে নজর দিলাম এবং দেখলাম সত্যি কোনো কোনো কোম্পানিতে যদি ঠিকঠাক মতো ইনভেস্ট করতে পারতাম তাহলে কিন্তু বিরাট টাকা ইনকাম করতে পারতাম। এই দারিদ্রতাটা কাটতে পারতো, এই যে সংঘর্ষপূর্ণ জীবন কিছুটা হলেও কাটতে পারতো, অন্তত একটা ভালো আশা দেখতে পারতাম। সেই মনে করি একটা কোম্পানিতে আমি প্রথম গেছিলাম এবং সেখানে গিয়ে যখন ওখানে যে স্যার ছিল তার সঙ্গে কথা বললাম, তিনি আমাকে বললেন যে কোনো ব্যাপার নয়, আমি আপনাকে এমনভাবে বুঝিয়ে দেবো যে এই শেয়ার বাজারে ঠিক ঠিক কোম্পানিগুলো আপনি বেছে নিতে পারবেন এবং সেখান থেকে একটা বিরাট ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আমি সত্যি সেই সময় সেই কোম্পানিতে গিয়ে মোহে পড়ে গেছিলাম এবং ভেবেছিলাম সত্যি সত্যি সেটা সম্ভব, এবং সেই মতো করে সেই সব কোম্পানিগুলো শেখা শুরু করেছিলাম এবং 6 মাসের কোর্স ছিল 10,000 টাকা। ক্লায়েন্টটা যখন বলে যাচ্ছিল কথাগুলোর মুখে তাকিয়ে আমি দেখছিলাম ভিতরে প্রচণ্ড হতাশা রয়েছে। তারপরেই একটা সময় দেখলাম বললো যে হতাশার কারণটা বুঝতে পারলাম যে 10,000 টাকা চলে গেল, 6টা মাস সময় পার হয়ে গেল, কিন্তু কিচ্ছু হলো না এবং যেখানে ছিলাম সেখানেই ফিরে গেছিলাম বলে মনে হলো। কতগুলো আঁকিবুকি, কতগুলো চার্টের কতগুলো নাম জানা না জানা কতগুলো শব্দ। তারপর সেসবগুলোর শেষে গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে এটার মধ্যে থেকে আমি যদি স্টক একটা বেছে নিই, সেটা ইনভেস্ট করি, তাহলে লাভবান হবো তো? বললো নিঃসন্দেহে। এবং সেই মতো করে আমার জমানো পুঁজি 1 লক্ষ টাকা সেখানে নিবেশ করেছিলাম। দেখা গেল কোনো লাভ তো হলোই না। তারপর দৌড়ে গেলাম স্যারের কাছে। তো সেখানে স্যার বলে দিলেন যে আপনার টেকনিক্যাল ব্যাপারটা ভুল ছিল। তো আমি যখন তাকে বললাম আপনি এমন একটা কোম্পানি আমাকে বেছে দিন যে কোম্পানিতে আমি ইনভেস্ট করব, অন্তত যে 10,000 টাকা খরচা করে সে টাকা যেন তোলা যায় অন্তত। তার উত্তরে তিনি বললেন নিজেকে শিখে নিতে হবে, নিজেকে জেনে নিতে হবে, যা বোঝার তো বুঝিয়ে দিয়েছি, নিজে দেখে নাও। মানে বুঝতে পারলাম যে সবটাই ছিল ফেক। এইসব মনে করে আমি প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম এবং তারপরে একটা পুরো সময় আমার চলেছিল ফ্ল্যাট, কোনো ইমপ্রুভমেন্ট নেই। হঠাৎ করে যখন আমি নিজে নিজে শুরু করলাম পড়াশোনা এবং আস্তে আস্তে একটা সময় আমি যখন চিন্তা ভাবনা করলাম, করে দেখলাম যে যদি এইভাবে পয়সা নষ্ট না করে নিজে নিজে চেষ্টা করতাম, নিজে শিখতাম, তাহলে অনেক সুবিধা হতো। আপনার সঙ্গে স্যার যদি আগে আলাপ হতো তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমার আসতো না বা এতখানি হতাশার মধ্যে থাকতে হতো না। তোর কথা শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছিলাম যে বাজার জুড়ে অনেক কিছু চলতেই পারে, কিন্তু মানুষ যখন নিজের ভুলটা বুঝে ঠিক জায়গায় চলে আসতে পারে তাহলে পর সেটাই কিন্তু ভুল বলে না। আজকে এই কথার সঙ্গে সঙ্গে বাস্তব ঘটনার সঙ্গে সঙ্গে যে পার্টিকুলার কোম্পানির কথা বলবো, কোম্পানিটা কিন্তু সেমভাবে কাজ করছে। বছরের পর বছর ধরে কোম্পানিটা পুরো ফ্ল্যাট, কোথাও কোনো ইমপ্রুভমেন্ট নেই। হঠাৎ করে কোম্পানিটার মধ্যে দেখা গেল বিরাট বড় জোয়ার তৈরি হয়ে গেল, 2-3 দিনের মধ্যে বিরাটভাবে লাভ দিল এবং সমস্ত লস এতদিন ধরে যেগুলো ছিল সেগুলোকে ভেঙে প্রফিটে চলে এলো। আজকে যে কোম্পানিটার কথা বলবো, কোম্পানিটার ফান্ডামেন্টাল ছোট্ট করে বলবো, তার সঙ্গে সঙ্গে কোম্পানির ডিটেলসটা বলবো, কোম্পানির বেশ কিছু নিউজ নিয়ে কথা বলবো এবং কোম্পানি ভবিষ্যৎ কোথায় যেতে চলে সেগুলো নিয়ে কথা বলবো। সব কিছু বড় নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন। বেল আইকনটা প্রেস করার অর্থ হচ্ছে আপনার ইনফরমেশনগুলো পৌঁছে যাবে আপনার কাছে। যখনই ভিডিওটা আপলোড হবে একটা ইনফরমেশন আপনার কাছে মোটামুটি যাওয়ার কথা। আর দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এইভাবে যত আপনারা এডুকেশন বাড়বেন, নিজেরাই আমার এই ক্লায়েন্টের মতো অবস্থা তাদের আপনাদের হবে না, নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। কোনো জায়গায় শেখা বোঝাটা খারাপ জিনিস নয়, আমি তাতে না করছি না, কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে নিজেকে শেখা। কারোর যে নতুন মোড়টা এলো সেটা হচ্ছে সায়েন্টকে নিয়ে যে কথা বলছি। সায়েন্টকে আমি এমন বিষয় আমি বলতে চলেছি, কোম্পানিটা কিন্তু এআইকে নিয়ে বহুদিন ধরে কাজ করছে, কিন্তু কারোর নজরেই পড়েনি। কোম্পানিটা পুরো ফ্ল্যাট, কখনো ডাউন, আস্তে আস্তে কোম্পানিটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। যেখানে নিফটি 50 ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা সময়, বা আজকেও যেখানে দেখলাম খুব একটা চেঞ্জেস আসেনি, 24,380-400-র মধ্যে রয়ে গেছে, সেখানে বিগত কয়েকদিন ধরে সায়েন্ট অলমোস্ট আপার সার্কিট লাগিয়ে চলেছে।
কারণগুলো কী কী সেটা নিয়ে একটু কথা বলবো। তারপরে সেকেন্ড ব্যাপারটা বলবো, সেটা হচ্ছে একটা রিস্ক রয়ে গেছে এর সঙ্গে, রিস্ক প্যাটার্নের মধ্যে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু প্রবলেম, সেটা নিয়ে একটা কথা বলবো। কিন্তু আলটিমেটলি কোম্পানিটা কেন এত বড় মোড় নিল? হঠাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড সঙ্গে সায়েন্টের একটা কন্ট্রাক্ট হয়েছিল, সেটাকে বাতিল হয়ে গেল, এবং এর পেছনে কারণটা কী ছিল, ফান্ডামেন্টাল সায়েন্টের কী বলছে, সব কিছু নিয়ে কিন্তু আজকে বলবো। দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল অ্যাকাউন্ট বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। কারণ দ্য মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আপনার সকলের জানা দরকার, প্রথম হচ্ছে নেগেটিভ পয়েন্টগুলো শুরু করি। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সঙ্গে এই সায়েন্টের একটা কন্ট্রাক্ট হয়েছিল ইনফোটেক ব্যাপারে, জয়েন্ট ভেঞ্চার বলাটা ভালো হবে, কিন্তু এনসিএলটি এদেরকে এই পারমিশনটা দেয়নি, এবং এটা একটা নেগেটিভ যে রিকনস্ট্রাকশন তৈরি করলো। কিন্তু পজিটিভ ব্যাপারগুলোর মধ্যে যদি বলি, সেটা হচ্ছে তাও ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। এই যে তাও ডিজিটাল, এই কোম্পানিটাকে কিন্তু এরা কিনে নিয়েছে, অর্থাৎ আমি এর মধ্যে সিসিআই সায়েন্টের কথা নিয়ে বলতে চলেছি। তাও ডিজিটাল সলিউশনের পুরোটাকে মানে 100% অ্যাকুইজিশন করে নিয়েছে। এটা কিন্তু একটা খুব বড় পজিটিভ ঘটনা, এবং যেটা আলটিমেটলি কিন্তু সায়েন্টকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন সেটা নয় যে এই সিসিআই মানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এটা যে অ্যাকুইজিশনটা 100% অ্যাকুইজিশনটাকে অ্যাপ্রুভ করেছে। তাও ডিজিটাল সলিউশন, এই যে তাও ডিজিটাল সলিউশন, এই কোম্পানিটা বেসিক্যালি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস। আমরা জানতাম সায়েন্ট কিন্তু আজ নয়, অনেক দিন ধরে কাজ করছে। সায়েন্টের কাজ কিন্তু প্রিন্টেড সার্কিট বোর্ড, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, এইগুলোর ওপরে কাজকর্ম করা, ডিফেন্স সেক্টরেও কিন্তু বেশ কিছু কাজ করা। বেসিক্যালি এই ব্যাপারগুলো আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, এগুলোর ওপরে কিন্তু একটা বড় জায়গা তৈরি করবে, এবং ক্লাউড ডিজিটাল বিজনেসের মধ্যে এটা একটা যুগান্তকারী সিচুয়েশন। এর ফলে যে কয়েকটা পয়েন্টের সায়েন্টের সুবিধা তৈরি করছে, প্রথম আসছে সাইবার সিকিউরিটি, ভীষণ জরুরি বিষয়টা। যত আমাদের ক্লাউড কম্পিউটিং বাড়ছে, যত আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, তত কিন্তু সাইবার সিকিউরিটি হ্যাক হওয়ার সম্ভাবনা তত গুণ বাড়ছে। আর সেই কাজটাই কিন্তু করে দিচ্ছে তাও ডিজিটাল সলিউশনের সঙ্গে এই কোলাবোরেশন অর অ্যাকুইজিশন। এছাড়াও যেটা সেকেন্ড ব্যাপার থাকছে সেটা হচ্ছে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যাপার তৈরি করছে, যে কারণের জন্য কিন্তু আমরা বলতে পারি এই কথার সঙ্গে সায়েন্ট কিন্তু একটা আস্তে আস্তে পজিটিভ জায়গায় যাচ্ছে। কিন্তু এরপরে নেগেটিভ একটা পয়েন্ট বলবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা, সেটা একটু নজর রাখতে হবে। তার আগে আমি যাবো ফান্ডামেন্টালের জায়গাতে, এবং তার সঙ্গে আরেকটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলার রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং মোবিলিটি। এই ট্রান্সপোর্টেশন মোবিলিটিতে কিন্তু ফিউচারে অনেকটা ইমপ্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে আমাদের সায়েন্টের। সুতরাং এইগুলো আলটিমেটলি কিন্তু একটা পজিটিভ ব্যাপার তৈরি করেছে। এর মধ্যে জুলাইয়ে আমাদের যে ম্যানেজমেন্টের রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচারিং করা হয়েছে, যাতে কিনা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট লেড গ্রোথ যেটা হয় সেটাকে বাড়ানো যায়, অপারেশনাল এক্সিলেন্সগুলোকে তৈরি করা যায়। তো এইটা একটা বড় ব্যাপার। এবারে আসবো আমি যে কোম্পানির কথা বলছি, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুর অনুদান দেওয়ার সুবিধা সুযোগগুলো থাকার কারণের জন্য সায়েন্টের কিন্তু একটা বড় ব্যাপার তৈরি হয়েছে। আমি যদি বলি এই মুহূর্তে এদের স্পেশালি যে কাজকর্ম, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 79%-এর বেশি কিন্তু এখানে কাজ চলছে। কানেক্টিভিটি সাস্টেনেবিলিটির উপর কাজ করছে। টপ ক্লায়েন্ট মোটামুটি 5% হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট রয়েছে। ডিএলএম বা ডিজাইন লিঙ্ক ম্যানুফ্যাকচারিং, এর উপরে কিন্তু কনসেন্ট্রেশন বাড়ছে। আর একটা ঘটনা বলার রয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুরভাবে করছে। এইগুলো আলটিমেটলি কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে। একের পর এক যাকে বলছি অ্যাকুইজিশন বাড়াচ্ছে। আলটিমেটলি যে কথা বলা সেটা হচ্ছে কোম্পানিটার 11,400 কোটির মিড ক্যাপ লেভেলের কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 28, যেখানে আমি যদি ইন্ডাস্ট্রিজ বলি 26 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 12, রিটার্ন অন ইকুইটি 8। দুটো দেখলে ফান্ডামেন্টালি মোটেও ভালো বলা যেতে পারে না। আমি যদি বলি প্লেজের সংখ্যা বন্ধক 0%, এবং আরেকটা ব্যাপার বলা রয়েছে সেটা হচ্ছে নেট প্রফিট 414 কোটি হয়েছে। এবং আমি যদি কোয়ার্টারলি রেজাল্টগুলো থেকে যাই, সেখানে আমরা দেখব কিন্তু সেলস গ্রোথ 1712 কোটি যেটা ছিল সেটা 2076 কোটি হয়েছে। সেলস কিন্তু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার নেট প্রফিট 157 থেকে 109-এ নেমে গেছে। অর্থাৎ আমাদের কিন্তু এক বছরে যদি আমি কম্পেয়ার করি দেখব অনেকটা ডাউন হয়ে গেছে নেট প্রফিট। এইটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম, যে প্রফিট আফটার ট্যাক্স কিন্তু আমাদেরকে একটা নেগেটিভিটি তৈরি করছে। রিস্ক প্যাটার্নের মধ্যে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা আমাদের তৈরি করে দিই, যেখানে কিন্তু আমি বলতে পারি যে এরম পরিস্থিতিতে যেখানে প্রফিট কমে যাচ্ছে, রেভিনিউ বাড়লেও আলটিমেটলি প্রফিটেবিলিটির মধ্যে যখন একটা
প্রেশার তৈরি হচ্ছে, যাকে বলে অপারেটিং প্রফিট মার্জিন প্রেশার, সেটা কিন্তু লং রানে গিয়ে কোম্পানির ক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। এই মুহূর্তে যদি প্রোমোটারের সংখ্যা বলি, প্রোমোটার অনলি 24% প্রোমোটার হোল্ড করছে এই মুহূর্তে, কিন্তু যদি ইনস্টিটিউশনাল দেখি, যেরকম ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তারা 37% কিনে রেখেছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তারা 14% কিনে রেখেছে। মানে আমি যদি বলি মোটামুটি 78% কিন্তু প্রোমোটার এবং ইনস্টিটিউশনের হাতে রয়েছে। আচ্ছা, প্রোমোটার কিন্তু আস্তে আস্তে স্টেক কিনছে, যেরকম গত কোয়ার্টারে 23 ছিল, এই কোয়ার্টারে কিন্তু হয়েছে 24। আর যদি আমি বছরের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে আমাদের বছরে গত বছর বা তার 23.28 ছিল, সেটা 24.70 হয়েছে, অর্থাৎ কিছুটা হলে চেঞ্জেস হয়েছে। এদিক থেকে এফআইআইও স্লাইটলি সেল করেছে বছরে, আর ডিআইআইও কিছুটা ইয়ারলি সেল করেছে, কিন্তু কোয়ার্টারলি যদি দেখবো স্লাইটলি কিন্তু এফআইআই দুজনেই কিনেছে, কিন্তু ডিআইআই কিছুটা সেলও রয়েছে, এবং পাবলিকের পরিমাণ 22.74% গ্রোথে। আমাদের প্রফিট অপারেশনটা দেখার খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা দেখতে পাচ্ছি কিন্তু নেগেটিভ হয়ে গেছে প্রফিট অপারেশন, এটা কিন্তু আমাদের একটা প্রবলেম। যেরকম গত বছরে মার্চ মাসে ছিল 1264 2024 সালে, 1204 হয়েছিল মার্চ 2025-এ, আর 2026-এ মাত্র 930 হয়ে গেছে। বড় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যদি বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এক নম্বর হচ্ছে কোম্পানিটার ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গা থাকলেও আমাদের প্রফিটেবিলিটি জায়গাতে কোম্পানিটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার তৈরি করেছে, যেটা লং রানে গিয়ে আমাদের একটা নেগেটিভ ব্যাপার তৈরি করবে। সেকেন্ড ওয়ান যদি বলি, কোম্পানির রিস্ক প্যাটার্নের মধ্যে সবথেকে বড় রিস্ক প্যাটার্ন হচ্ছে, প্রথম ঘটনা সেটা হচ্ছে যে অপারেটিং প্রফিট মার্জিনের মধ্যে একটা প্রেশার তৈরি হচ্ছে, এই প্রেশারটা আলটিমেটলি লং রানে প্রবলেম হবে। 2 নম্বর, কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আমরা একটু ডিসক্রিপেন্স দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে ক্যাশ ফ্রম অপারেশনে, সেখানে দেখছি প্রফিটেবিলিটিটা কম। কোম্পানির ভবিষ্যৎ রয়েছে ঠিক আছে, কোম্পানি ভালো কাজ করছে ঠিক আছে, কিন্তু যে প্রফিট দেখানোর কথা ছিল কোম্পানিটা কিন্তু সেখানে পৌঁছতে পারলো না। সেই জন্য উচিত এই কোম্পানির ক্ষেত্রে আরও 1-2 কোয়ার্টার আমাদেরকে সিরিয়াসলি নজর রাখা। হঠাৎ করে 2বার 3বার 2-3 দিন ধরে আপার সার্কিট লাগলো মানেই ঝাঁপিয়ে পড়লাম, সেটা আমার মনে হয় উচিত হবে না।